গুড ইভিনিং স্টুডেন্টস। আশা করি সকলে খুব ভালো আছো। তো তোমাদের বাংলা ব্যাকরণের সমাসের যে শ্রেণীবিভাগ নিয়ে আমরা পরপর আলোচনা করছি, তো সেই শ্রেণীবিভাগের মধ্যে আজ অব্যয়ীভাব সমাস নিয়ে আজকে আলোচনা করব। তো চলো দেখে নেওয়া যাক। তো প্রথমে আসি অব্যয়ীভাব সমাস। তো এই অব্যয়ীভাব সমাস কাকে বলে, কোন সমাসগুলিকে এই অব্যয়ীভাব সমাসের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়, এবং আহ, এই অব্যয়ীভাব সমাস চেনার উপায়, এই সমস্ত বিষয় নিয়ে এখন আলোচনা হবে। তো অব্যয়ীভাব সমাস, তো এই অব্যয়ীভাব শব্দের অর্থ কি, বা এই অব্যয়ীভাব শব্দটি দেখে তোমাদের কি মনে হচ্ছে? যে অব্যয়ীভাব অর্থাৎ অব্যয়ের ভাব প্রকাশ পাবে, বা সেই পদগুলির সঙ্গে ব্যাস বাক্যে অব্যয় যুক্ত থাকবে, তাই না? এরকমটা মনে হচ্ছে। তো এই অব্যয়ীভাব সমাসটিও ঠিক কতকটা ওরকম। তো এই সমাসে কিরকম থাকে না, এই সমাসে যে পূর্ব পদ থাকে, আহ সমস্ত পদের পূর্ব পদ যেটি থাকে সেটা অব্যয় থাকে। হুম? এবং সেই পূর্ব পদের অর্থই প্রধান রূপে প্রতীয়মান, বা সেই পূর্ব পদের অর্থই বেশি প্রাধান্য পায়। হ্যাঁ, এবং এর পরপদ যেটি থাকে সেটা বিশেষ্য হয়। সমস্তমান পরপদটি বিশেষ্য, আর পূর্বপদ অব্যয় হয়। ঠিক আছে, এই দুটো জিনিস মনে রেখো। আরো একটা জিনিস আছে এর মধ্যে, যে কেবল অব্যয়ের অর্থ যোগেই ব্যাস বাক্যটি রচিত হয়। যে ব্যাস বাক্যটি থাকে, যে ব্যাস বাক্যের আহ, যে যে পদগুলি জুড়ে একটা সংক্ষেপে শব্দ তৈরি হয়, একটা সমাসবদ্ধ পদ তৈরি হয়, সেই ব্যাস বাক্যের কেবল অব্যয়ের অর্থ যোগেই সেই ব্যাস বাক্যটি রচিত হয়ে থাকে। হুম? উদাহরণ দেখো, তাহলে তোমরা আরো সহজে বুঝতে পারবে। কুলের সমীপে, হ্যাঁ, উপকূল, কি হচ্ছে দেখো, এটা ব্যাস বাক্য। হুম? এবং এটা এটা সমস্ত পদ, বা সমাসবদ্ধ পদ, বা সমাস নিষ্পন্ন পদ। ঠিক? তো এই সমাস নিষ্পন্ন পদের যে পূর্ব পদ, অর্থাৎ এই উপটা হলো পূর্বপদ, আর ফুলটা হলো পরপদ, তাই না? তো দেখো, আমাদের নিয়মানুযায়ী যে পূর্ব পদ থাকবে সেটা অব্যয় থাকবে, এবং পরপদ যেটা থাকবে সেটা বিশেষ্য, তাই তো? এবং পূর্ব পদের অর্থই বেশি প্রাধান্য পাবে। হুম? এবং এর যে ব্যাস বাক্যটি তৈরি মানে হবে, সেই ব্যাস বাক্যটি কেবল অব্যয়ের অর্থ যোগেই তৈরি হবে, বা রচিত হবে। দেখো কিরকম, এই উপকূল, হ্যাঁ, উপকূলকে যদি ব্যাস বাক্যে লিখি আমরা, কি হচ্ছে এখানে? কুলের সমীপে উপকূল। তো এখানে উপজা সমীপে তাই, হ্যাঁ, কাছাকাছি বোঝাচ্ছে। কুলের সমীপে, যে কুলের কাছাকাছি, নদীর কুলের কাছাকাছি অবস্থান করছে কিছু, এমনকি বোঝাচ্ছে। তো সেটার বদলে দেখো, এই সমীপে, সমীপের বদলে এখানে উপ অব্যয় যুক্ত করা হয়েছে, উপকূল। তো এই উপটা হলো অব্যয়, আর এই কুলটা হলো বিশেষ্য। কেমন? তো দেখো, এখানে আহ হলো পূর্বপদ অব্যয় পরপদ বিশেষ্য, এবং পূর্বপদের অর্থই প্রাধান্য পাচ্ছে। উপ, তো কাছাকাছি। হ্যাঁ, তো এই যে এটা কুল, নদীর তীর বোঝাচ্ছে, তো সেখানে সেটা শুধু যদি কুল বলি, সেটার অর্থ আহ, সমাপ্ত হচ্ছে না, পুরোপুরি অর্থ প্রকাশ পাচ্ছে না। উপকূল, সেটা কুলের সমীপে, কুলের কাছাকাছি, উপকূল, তাই তো? তো এই অব্যয়টাই অর্থ যোগেই এখানে দেখো একটা ব্যাস বাক্যে সেই রকম ধরনেরই শব্দ বসেছে। উপ সমীপে, সমীপে মানেও কাছাকাছি বোঝায়, অর্থাৎ এই অব্যয়ের অর্থ যোগেই এই সমীপে শব্দটি এখানে ব্যবহৃত হয়েছে। তো
সেটা দিয়েই হলো উপকূল। তো উপ হলো অব্যয়, আর কুল হলো বিশেষ্য, এবং উপর যে পূর্বপদ সেটার অর্থই প্রাধান্য পাচ্ছে। কুল, কুলটা কেমন, কোথাকার কুল, সেটা সেটা বোঝাতে উপকূল অর্থাৎ আহ নদীর কূলের কাছাকাছি বোঝাচ্ছে। তো এই উপটা যখন ব্যবহার করা হচ্ছে, সেক্ষেত্রে দেখো অর্থটা সম্পূর্ণ প্রকাশ পাচ্ছে। তাছাড়া যেন আধুরা থেকে যাচ্ছে, তাই না? তো সেজন্যই পূর্বপদের প্রাধান্য এখানে বেশি। এছাড়াও যেমন দেখো, ভিক্ষার অভাব, দুর্ভিক্ষ। এবার এই দুর্ভিক্ষ শব্দটাকে যদি সন্ধি বিচ্ছেদ করা হয়, যে দুঃখ যুক্ত ভিক্ষ, ঠিক, দুর্ভিক্ষ। এই দুর্ভিক্ষকে ব্যাসবাক্যে করা হয়েছে ভিক্ষার অভাব। মানে অভাব অর্থে এই দুঃখ শব্দটি, বা দুঃখ শব্দ ঠিক নয়, মানে অব্যয়টি এখানে যুক্ত হয়েছে। হ্যাঁ, তো এই দুর্ভিক্ষ মানে যে ভিক্ষার অভাব, আহ, সেটা বুঝিয়েছে। তো সেটার বদলে অর্থাৎ এই দুঃখের অর্থ যোগেই এখানে একটা ব্যাস বাক্য রচিত হয়েছে, বা ব্যাস বাক্যটি সম্পূর্ণটা রচিত হয়েছে ভিক্ষার অভাব। ঠিক আছে? তো এই অব্যয়ভাব সমাস বা আহ, নানান অর্থে প্রকাশ হয়ে থাকে। এই যে এখানে যেমন কাছাকাছি অর্থে, সমীপে অর্থাৎ কাছাকাছি অর্থে ব্যবহৃত হয়েছে একটা অব্যয়, উপব্যবহৃত হয়েছে। এখানে অভাব অর্থে দুঃখ ব্যবহৃত হয়েছে। তো এরকম নানান অর্থের নানান অব্যয় যুক্ত হয়ে থাকে অব্যয়ীভাব সমাসের ক্ষেত্রে। বুঝতে পেরেছ? তো সেগুলো দেখো যে কিরকম ধরনের অর্থ অর্থে এই সমাসগুলি হয়ে থাকে। না, সীমা অর্থে, ব্যাপ্তি অর্থে, যোগ্যতা অর্থে, সামীপ্য অর্থে, অভাব, সাদৃশ্য, পশ্চাৎ, বিপসা, দূর, অভিমুখ, অনতিক্রম, বৈপরীত্য, ক্ষুদ্রতা ইত্যাদি নানান অর্থে এই অব্যয়ীভাব সমাস হয়ে থাকে। তো যাই হোক, এই অব্যয়ীভাব সমাস যদি তোমাদেরকে কাকে বলে বলতে বলা হয়, কি বলবে? এই যে নিয়ম যে চারটি রয়েছে, যেগুলো আমাদের মনে রাখা দরকার, সেগুলোই এক প্রকার তার সংজ্ঞা। তো কি বলবে? না, যে সমাসে, যে সমাসের পূর্বপদ অব্যয় হয় এবং সেই পূর্বপদের অর্থই প্রধান রূপে প্রতীয়মান হয়, কিংবা পূর্বপদের অর্থই প্রাধান্য পায়, এবং সমসমান পরপদ বিশেষ্য হয়, সেই সমাসকে অব্যয়ীভাব সমাস বলা হয়ে থাকে। এছাড়াও বলতে পারো তোমরা যে যে সমাসের পূর্বপদ অব্যয় যুক্ত থাকে, আর এবং এই পূর্বপদের অর্থই প্রধান রূপে প্রতীয়মান হয় এবং পরপদ বিশেষ্য হয়, অর্থাৎ পূর্বপদ অব্যয়ের সঙ্গে পরপদ বিশেষ্যের যে সমাস হয়, সেই সমাসকে অব্যয়ীভাব সমাস বলা হয়ে থাকে। ঠিক আছে? তো এখানে কয়েকটা জিনিস আমাদের মনে রাখা দরকার, যেগুলো পয়েন্ট আকারে তুলে ধরেছি। যে সমাসের পূর্বপদ হবে অব্যয়, পূর্বপদের অর্থই বেশি প্রধান রূপে প্রতীয়মান হবে, বা পূর্বপদের অর্থই বেশি প্রাধান্য পাবে, এবং অব্যয়ের অর্থ যোগেই ব্যাস বাক্যটি রচিত হবে, পরপদ বিশেষ্য হবে। ব্যাস, এই চারটা জিনিস মনে রাখলে তোমরা সহজেই নির্ণয় করতে পারবে অব্যয়ীভাব সমাস। কেমন? তো এই চারটে পয়েন্ট তোমরা মনে রেখো। ঠিক আছে? আচ্ছা, তো যে অর্থে অব্যয়ীভাব সমাস হয়ে থাকে, যেগুলির কথা বলা হলো, সেগুলির অনুযায়ী কিভাবে সমাস নির্ণয় হয়, সেগুলো এখন দেখানো। তো প্রথমে আসি সামীপ্য। যে নিকট বলতে বোঝায়, কাছাকাছি বোঝায়। সামীপ্য মানে তো তাই, তাই না? তার সমার্থক এগুলো, নিকট, কাছাকাছি, এগুলো প্রথমে সমীপে যার অর্থ আর কি। তো এগুলো সমাসে কিভাবে ব্যবহৃত হয়ে থাকে, কিভাবে সমাসবদ্ধ পদ তৈরি হয়, বা এই সামীপ্য, এই সামীপ্য অর্থে কিভাবে কোন অব্যয় যুক্ত হয়ে থাকে শব্দের সঙ্গে, সেটা আমাদের জানা। দেখো,
কূলের সমীপে, একটু আগেই বললাম উদাহরণ উপকূল। সমীপে বলতেই সামীপ্য বোঝাচ্ছে, অর্থাৎ কাছাকাছি বোঝাচ্ছে। তার বদলে এই উপ অব্যয় যুক্ত হয়েছে পূর্বপদে। দেখো, নগরীর সমীপে, উপনগরী। সমীপে বোঝালে উপ অব্যয় যুক্ত হয়, ঠিক আছে? নগরীর সমীপে উপনগরী। বা যদি সমাসবদ্ধ পদটি দেখা হয় উপনগরী, উপটা অব্যয় অর্থাৎ পূর্বপদ অব্যয়, পরপদ বিশেষ্য, রাইট? নগর বোঝাচ্ছে, বিশেষ্য বোঝাচ্ছে। তো এই পূর্বপদ যে অব্যয়, সেই অব্যয়টির অর্থ যোগেই কিন্তু ব্যাস বাক্যটি রচিত হয়েছে। উপনগরী, নগরীর সমীপে, যে কাছাকাছি বোঝাচ্ছে, তাই সমীপে শব্দটি ব্যবহৃত হয়েছে এই ব্যাস বাক্যে। বুঝতে পেরেছ? তো সামীপ্য অর্থে এখানে উপ অব্যয় যুক্ত হচ্ছে। তেমনি কাঠের সমীপে উপকণ্ঠ। তো অক্ষির সমীপে সমক্ষ। তেমনি এই সামীপ্য বলতে কাছাকাছিও বোঝায়, যেমন বললাম, তো সেই কাছাকাছি দিয়েও সমাস হয়ে থাকে। যে দুপুর নাগাদ, দুপুরের কাছাকাছি। যে ধরো তোমাদেরকে কেউ বললো যে কখন এসেছিস, যে দুপুর নাগাদ এসেছি, অর্থাৎ দুপুরের পরে কিংবা দুপুরের কাছাকাছি সময়ে এসেছিল, তাই তো? এরকমটা বলে থাকো। তো সেই রকম অর্থে সেটা সমাসে কিভাবে ব্যবহৃত হচ্ছে, যে দুপুর নাগাদ, এটা কাছাকাছি ব্যাসবাক্যে ব্যবহৃত হচ্ছে। সামীপ্য যেমন সমীপে যেগুলো কাছাকাছি বোঝায়, সেটা কাছাকাছি শব্দই ব্যবহৃত হয়েছে এখানে। এবং অব্যয় বলতে এখানে নাগাদ যুক্ত হয়েছে। এবং এখানে দেখো একটু উল্টো, তাই না? আমরা জেনে এসেছি যে বেশিরভাগ পূর্বপদ অব্যয় হয় এবং পরপদ বিশেষ্য হয় অব্যয়ীভাব সমাসের ক্ষেত্রে, তাই তো? এখানে কিছুটা ব্যতিক্রম, যে শুরুটাই, অর্থাৎ পূর্বপদ হচ্ছে বিশেষ্য, পরপদ হচ্ছে অব্যয়। যেখানে কাছাকাছি অব্যয় হিসাবে নাগাদ শব্দটি যুক্ত হয়েছে বা অব্যয়টি যুক্ত হয়েছে। এবং এখানে নাগাদ অব্যয়ের জন্য এখানে ব্যাস বাক্যে নাগাদ অব্যয়ের অর্থ যোগে এখানে কাছাকাছি শব্দটি ব্যাস বাক্যে ব্যবহৃত হয়েছে। তেমনি সকালের কাছাকাছি, সকাল নাগাদ, এখানেও তেমনি। এখানে বিশেষ্য আগে, অর্থাৎ পূর্বপদ বিশেষ্য হয়েছে, পরপদ অব্যয় হয়েছে। এবং এই নাগাদ অব্যয়ের অর্থ যোগে ব্যাস বাক্যে কাছাকাছি নামক শব্দটি ব্যবহৃত হয়েছে। সকালের কাছাকাছি, সকাল নাগাদ। তেমনি বিপসা, বিপসা অর্থেও অব্যয়ীভাব সমাস হয়ে থাকে। এবং সেই বিপসার মানে এই অর্থে তার দরুন অন্য অব্যয় যুক্ত হয়ে, সেটা দেখো, যে দিন দিন, প্রতিদিন। তো এখানে প্রতি, প্রতি অব্যয় যুক্ত হয়েছে। হ্যাঁ, যে দিন দিন বোঝাচ্ছে প্রতিদিন, অব্যয়, পরপদ বিশেষ্য। গৃহে গৃহে, প্রতি গৃহে। এগুলো দেখো, এই শব্দগুলো বারবার ব্যবহৃত হওয়ার থেকেও সেটা সংক্ষেপ করার জন্য এখানে প্রতি শব্দ ব্যবহৃত হয়েছে। যে গৃহে গৃহে বলে আসো, তো প্রত্যেকটা গৃহে বলে আসো, এরকম প্রত্যেকটা গৃহে দিয়ে আসো। তো প্রতি, সেটা সংক্ষেপে প্রতি অব্যয় যুক্ত থাকছে এখানে। তেমনি ক্ষণে ক্ষণে, অনুক্ষণ, যে ক্ষণে ক্ষণে বোঝাতেও অনুক্ষণ সমাস হয়। তো দেখো, এইখানে দেখো অনু অব্যয় যুক্ত হয়েছে, এখানে প্রতিও যুক্ত হয়েছে, যেমন এখানে অনুযুক্ত হচ্ছে। তো এই, এটা দেখো, ক্ষণ বলতে কি, সময় বোঝাচ্ছে। হ্যাঁ? তো বিশেষ্য, এখানে দেখো অনু, অর্থাৎ অব্যয় বোঝাচ্ছে, অর্থাৎ পূর্বপদ অব্যয় এবং পরপদ বিশেষ্য। তো এরকম হলে কি হয়, পূর্বপদ অব্যয় হলে, পরপদ বিশেষ্য হলে অব্যয়ীভাব সমাস হয়। এবং এখানে দেখো
বিপসা বোঝাচ্ছে, বিপসা অর্থে ব্যবহৃত হচ্ছে, অর্থাৎ কোনো কোনো অর্থে বারবার একই শব্দ ব্যবহৃত হচ্ছে, সেজন্যই বিপসা। বিপসা মানে একই আহ জিনিস বারবার ব্যবহৃত হওয়া, একই কথা বারবার বলা, কোনো কোনো ব্যবহৃত, এরকম কোনো কোনো আহ এখানে প্রয়োজন হচ্ছে। দেখো, ক্ষণে ক্ষণে পুনঃ পুনঃ হচ্ছে, অর্থাৎ বারবার ব্যবহৃত হচ্ছে। হ্যাঁ, দিন দিন, গৃহে গৃহে, ক্ষণে ক্ষণে। তো বিপসা হচ্ছে এখানে, মানে শব্দের বিপসা হচ্ছে। তো যখন এই বিপসা হবে, সেক্ষেত্রে বিপসা অর্থে এখানে প্রতি, অনু, এই ধরনের অব্যয়, মানে অব্যয় যুক্ত থাকবে। হ্যাঁ, আরো আছে উদাহরণ, দেখো আরো অনেক অব্যয় আছে যেগুলি এই বিপসার অর্থে ব্যবহৃত হয়ে থাকে। হুম, আচ্ছা, এই ক্ষণে ক্ষণে অনুক্ষণ বা প্রতিক্ষণ দুটোই হয়ে থাকে। ঠিক আছে, তোমরা প্রতি অব্যয়ও যুক্ত করতে পারো, আবার অনু অব্যয়ও যুক্ত করতে পারো, প্রতিক্ষণ বা অনুক্ষণ একই ব্যাপার। মনে মনে, প্রতিমা। তো এই মন বলতে মন বা হৃদয় বোঝাচ্ছে না, এগুলো সেই মন, ওই যে এত এক মন, দু মন, তিন মন, পরিমাপ বোঝাচ্ছে এগুলো। তো যাই হোক, এখানেও দেখো বিপসা হচ্ছে, শব্দের বিপসা পুনঃ পুনঃ উচ্চারিত হচ্ছে, পুনঃ পুনঃ লেখা হচ্ছে। হ্যাঁ, তো সেটা সংক্ষেপের জন্য একটা অব্যয় যুক্ত হয়েছে, আর আরেকটি এখান থেকে নেওয়া হয়েছে, ব্যাস বাক্য থেকে। তো দেখো, হুম, এখানে কিন্তু একই একই জিনিস ব্যবহৃত হচ্ছে। আগে যেমন আমরা দেখলাম যে কোথাও যে সমাসবদ্ধ পদ যেটা তৈরি হচ্ছে, তার পরপদে আহ, যেটা থাকছে, বা পূর্ব পদে যেটা, যে অব্যয়টা থাকছে, সেটার অর্থ অনুযায়ী ব্যাস বাক্য তৈরি হচ্ছে, অর্থ যোগে ব্যাস বাক্য তৈরি হচ্ছে। কিন্তু এখানে আমরা দেখবো বিপসা অর্থে অব্যয়ীভাব সমাসে আমরা দেখবো যে আহ অব্যয় রূপে যে প্রতি ধরো থাকছে, কিন্তু এখানে কিন্তু সেই রকম অর্থ ব্যবহৃত হচ্ছে না, এখানে বিপসা হচ্ছে, অর্থাৎ একই শব্দ পুনঃ পুনঃ ব্যবহৃত হচ্ছে, সেজন্য সেটার সেইগুলির বদলে প্রতি অব্যয়টা যুক্ত থাকছে, আলাদা করে কোনো শব্দ থাকছে না। জনে জনে, প্রতিজন বা জন, জন প্রতি বা জন পিছু। যে জনে জনে বলে আসো, যে জন পিছু বলে আসো, হ্যাঁ, জন প্রতি বলে আসো, তো সেক্ষেত্রে প্রতি অব্যয় যুক্ত থাকতে পারে, কিংবা পিছু অব্যয় যুক্ত থাকতে পারে। মনে মনে যেমন মন পিছুও হয়, জেলায় জেলায়, প্রতি জেলায়, হ্যাঁ, বছর বছর, ফি বছর। তো এখানে যেমন জেলায় জেলায়, এগুলোর বদলে আহ প্রতি অব্যয় যুক্ত থাকছে। হুম, আহ এছাড়া বছর বছর, ফি বছর। তো এই এই বছর বছর পুনঃ পুনঃ ব্যবহারের জন্য, সেটা সংক্ষেপ করার জন্য সেগুলির বদলে ফি অব্যয় যুক্ত থাকছে এখানে। এবং ফি অর্থযোগে এখানে তো থাকছেই বিপসা, শব্দের বিপসা, একই একই শব্দ বারবার বসে। রোজ রোজ, হর রোজ, যে প্রতিদিনের কথা বলা হচ্ছে, হ্যাঁ, সেজন্য হর রোজ বলা হয়। তো এই রোজ রোজ দুবার ব্যবহারের ফলে সেখান থেকে হর অব্যয়টি যুক্ত থাকছে এখানে, হর রোজ, প্রত্যেক দিনের কথা বলা হচ্ছে। মাঠে মাঠে, মাঠকে মাঠ। আচ্ছা, শনে শনে, ফি শন, গায়ে গায়ে, গাঁকে গা। তো এখানে দেখো, এখানে ফি অব্যয় যুক্ত থাকছে, গাঁকে গা। হ্যাঁ, এখানে গা কে, কে অব্যয় যুক্ত থাকছে, মাঠকে মাঠ, মাঠকে কে অব্যয় যুক্ত থাকছে। বুঝতে পেরেছো? তো এখানে বিপসা অর্থে যে অব্যয়ীভাব সমাস হয়, বিপসা বলতেই মনে রাখবে তোমরা একই শব্দ বারবার ব্যবহৃত হবে, মানে দুবার। তো সেটাই বিপসা। এবং বিপসা হলেই, বিপসা থাকলেই মনে রাখবে সেটা অব্যয়ীভাব সমাস হবে। এবং বিপসা অর্থে সেই অব্যয় হিসাবে প্রতি, অনু, ফি, হর, এই ধরনের অব্যয় যুক্ত থাকে। আবার কিছু ব্যতিক্রম, যেমন মাঠে মাঠে, মাঠকে মাঠ, গায়ে গায়ে, গাঁকে গা। হম, যে যেমন বলে না, যে ধরো মাঠে মাঠে
আহ চাষ হয়েছে, ধান চাষ হয়েছে। তো সেটা ধরো কেউ বলছে মাঠকে মাঠ ধান চাষ হয়েছে, একই ব্যাপার। আচ্ছা, তারপর দেখো অনতিক্রম, অর্থাৎ অনতিক্রম অর্থেও অব্যয়ীভাব সমাস হয়ে থাকে, এবং সেগুলির জন্য আবার কেমন ধরনের অব্যয় যুক্ত থাকে সেটা আমাদের দেখ। বিধিকে অতিক্রম না করে, যথাবিধি। তো এখানে উম, যথা, যথা অব্যয় যুক্ত থাকছে, হ্যাঁ, এবং বিধি, এটা বিধি বিশেষ্য আকারে। তো বিধিকে অতিক্রম না করে, যথাবিধি। ঠিক আছে, তো এখানে দেখো একটা না না জাতীয় বিষয় থাকছে, ব্যাসবাক্যে না শব্দ থাকছে, কিন্তু অনতিক্রম বলা হচ্ছে যে অতিক্রম না করে। অনতিক্রম মানে কি, অতিক্রম না করে এরকম, তাই তো? তো সেক্ষেত্রে তো না শব্দটা আসবেই, একটা নঙর্থকমূলক ভাব কাজ করছে এখানে, তাই না? তো এটা মনে রেখো, অনতিক্রম অর্থে বলতে যে অব্যয়ীভাব সমাস হবে সেক্ষেত্রে একটা নঙর্থক ভাব কাজ করবে, যে বিধিকে অতিক্রম না করে, যথাবিধি, যথা অব্যয় যুক্ত হচ্ছে। উচিতকে অতিক্রম না করে, যথোচিত, অর্থাৎ যথা বা যথেষ্ট উচিত এরকম বোঝায়। সেরকম যথাশক্তি, যে শক্তিকে অতিক্রম না করে। যথাসাধ্য, সাধ্যকে অতিক্রম না করে। যথেচ্ছ, ইচ্ছাকে অতিক্রম না করে। যথারীতি, রীতিকে অতিক্রম না করে। যথাযোগ্য, যোগ্যকে অতিক্রম না করে। ঠিক আছে, সেরকম যথার্থ, সাধ্যমতো, যথাজ্ঞান, হ্যাঁ, আয় মাফিক, এইরকম ধরনের বেশ কিছু উদাহরণ আছে অনতিক্রমের ক্ষেত্রে, বা অনতিক্রম অর্থে যে অব্যয়ীভাব সমাস হয়ে থাকে। ঠিক আছে, তো অনতিক্রম বলতেই তোমরা মনে রেখো, মানে দেখলে বুঝতে পারবে যে অতিক্রম না করে এরকম ধরনের ব্যাস বাক্য তোমাদের দিতে হবে, এবং সেগুলির জন্য যে ধরনের অব্যয় যুক্ত থাকে সমাসবদ্ধ পদের পূর্ব পদে, সেগুলো হলো যথা বা যথ, এইরকম ধরনের অব্যয় যুক্ত থাকবে। দেখো সবটাই কিন্তু যথা বা যথ এই ধরনের আছে অব্যয়। যথাবিধি, যথোচিত, যথাশক্তি, যথাসাধ্য, যথারীতি, যথেচ্ছ, যথাযোগ্য। তো এখানে যথা বা যথ এই ধরনের অব্যয় যুক্ত থাকে অনতিক্রম অর্থে, যে অব্যয়ীভাব সমাস হয় সেক্ষেত্রে যথা অব্যয় যুক্ত থাকে, মনে থাকবে। আচ্ছা, আবার যেমন অভাব, অভাব অর্থেও অব্যয়ীভাব সমাস হয়ে থাকে। কিরকম, বিঘ্নের অভাব, নির্বিঘ্ন, যে বিঘ্ন হয়নি এরকম, যে এখানেও একটা বৈপরীত্য কাজ করবে, মানে একটা যেমন দেখো বিঘ্নের অভাব, নির্বিঘ্ন। তো দেখো এখানে অভাব অর্থে বোঝাচ্ছে, তো এখানে নি যুক্ত বিঘ্ন সন্ধি যদি করি, তো এখানে নি নামক অব্যয় যুক্ত থাকছে পূর্ব পদে। মানানের অভাব, বেমানান, এটা বৈপরীত্য কাজ করছে, অভাব। যেখানে অভাব অর্থে এখানে বে অব্যয় যুক্ত থাকছে, বেমানান। বন্দোবস্তের অভাব, বেবন্দোবস্ত, তাহলে এখানেও অভাব অর্থে বে অব্যয় যুক্ত থাকছে। ভিক্ষার অভাব, দুর্ভিক্ষ। ভাতের অভাব, হা ভাত, যে এখানে অভাব অর্থে হা অব্যয় যুক্ত থাকছে, এবং সবটাই দেখো পূর্বপদের অর্থই কিন্তু প্রাধান্য পাচ্ছে। হা ভাত, যে ভাতের অভাব, শুধু ভাত বললে বুঝলাম এটা বিশেষ্য ভাত, কিন্তু সেটা দিয়ে কি বোঝাতে চাইছি সেটা কিন্তু প্রকাশ পাচ্ছে না যতক্ষণ না হা অব্যয় এখানে যুক্ত থাকছে। হা ভাত, এটা ভাতের অভাব। তাই জন্য দেখো এই পূর্বপদের অব্যয়, সেটার অর্থ এখানে বেশি প্রাধান্য পাচ্ছে। মিলের অভাব, গরমিল, মিল, গরমিল। তো এখানে দেখো গড় অব্যয় যুক্ত থাকছে অভাব অর্থে, হ্যাঁ। এবং একটা জিনিস,
এটা বৈপরীত্য কাজ করছে, মিল গরমিল, তাই না? একটা অভাব অর্থে সেরকম কিছুটা বৈপরীত্য কাজ করে, মনে রেখো তোমরা। কেমন? তেমনি ঝঞ্ঝাটের অভাব, নির্ঝঞ্ঝাট, ঝঞ্ঝাট নেই, এরকম। তো দেখো, এখানেও অভাব অর্থে নি যুক্ত হচ্ছে। নির্ঝঞ্ঝাট বিচ্ছেদ করলে কি হবে? নি যুক্ত ঝঞ্ঝাট, নি অব্যয় যুক্ত থাকছে। নুনের অভাব, আলুনি, অর্থাৎ লবণ, নুন মানে লবণ বোঝায়, অর্থাৎ আলুনি, মানে অব্যয় যুক্ত থাকছে। হ্যাঁ। টকের অভাব, মিষ্টির অভাব, অর্থাৎ না টক না মিষ্টি, অর্থাৎ টকও নেই মিষ্টিও নেই, টকেরও অভাব আছে মিষ্টিরও অভাব আছে। দেখুন অভাব অর্থে এখানে না, না, এই অব্যয়গুলি যুক্ত হয়েছে। ঘরের অভাব, হা ঘর, হায়ার অভাব, বেহায়া। হ্যাঁ। আহ মক্ষীর অভাব, নির্মক্ষিক। হ্যাঁ। তো দেখো, এখানে সবটাতেই কোনো না কোনো অব্যয় যুক্ত হয়েছে সমাসবদ্ধ পদের পূর্ব পদে নিয়মানুযায়ী, এবং পূর্ব পদের অর্থই বেশি প্রাধান্য পাচ্ছে প্রত্যেকটাতে। এই দুটো জিনিস আমাদের মনে রাখতে হবে। এবং আরো একটা জিনিস সব থেকে গুরুত্বপূর্ণ, যেটা হলো অব্যয়ভাব সমাসের ক্ষেত্রে অভাব অর্থে যে অব্যয়গুলি যুক্ত হয়ে থাকে সেগুলো মনে রাখা। তো অভাব অর্থে অব্যয়ভাব সমাসে কোন অব্যয়গুলি যুক্ত হয়ে থাকে? না, নি, বে, হ্যাঁ, এছাড়া হা, না, এই ধরনের অব্যয়গুলো যুক্ত হয়ে থাকে। এছাড়াও সীমা ও ব্যাপ্তি অর্থেও অব্যয়ীভাব সমাস হয়ে থাকে। সীমা ও ব্যাপ্তি মানে কোন একটা পর্যন্ত বোঝায়, যে এখান থেকে এই পর্যন্ত, সেটা বোঝাতে সীমা ও ব্যাপ্তি অর্থ এখানে ব্যবহৃত হয়। দেখো, জীবন পর্যন্ত, আজীবন, যে একটা সীমা আছে, একটা ব্যাপ্তি আছে, সেই অর্থেই এখানে ব্যবহার হচ্ছে, যে পর্যন্ত, জীবন পর্যন্ত, আজীবন। তো এখানে অব্যয় যুক্ত হচ্ছে, এবং আজীবন বোঝাতে, এটা ব্যাপ্তি বোঝাতে এখানে পর্যন্ত নামক, মানে পর্যন্ত ব্যাস বাক্যে ব্যবহৃত হয়েছে এই শব্দটি। সমুদ্র পর্যন্ত, সমুদ্র, বোঝা যাচ্ছে তো এখানে অব্যয় যুক্ত থাকছে। এবং ব্যাস বাক্যে সে সীমা এবং ব্যাপ্তি অর্থে একটা আহ শব্দ থাকছে, যে পর্যন্ত। হ্যাঁ। বাল বৃদ্ধ ও বনিতা পর্যন্ত, আবাল বৃদ্ধ বনিতা, যেখানে পর্যন্ত ব্যবহার হচ্ছে ব্যাস বাক্যে, এখানে যুক্ত হচ্ছে অব্যয় হিসাবে। মূল পর্যন্ত, মূল, মানে যুক্ত থাকছে, এখানে পর্যন্ত থাকছে। মরণ পর্যন্ত, মরণ। পাদ থেকে মস্তক পর্যন্ত, আপাদ মস্তক। আদি থেকে অন্ত পর্যন্ত, আদ্যন্ত। কণ্ঠ পর্যন্ত, আকণ্ঠ। দিন ব্যাপিয়া, দিন ভোর। রাত ব্যাপী, রাত ভোর। গলা পর্যন্ত, গলা নাগাদ। সেরকম শৈশব, সমুদ্র, হিমাচল, যে শৈশব পর্যন্ত, সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত, সমুদ্র, হিমাচল। তো এই প্রত্যেকটা দেখো সীমা এবং ব্যাপ্তি বোঝাচ্ছে একটা, এবং সেক্ষেত্রে পর্যন্ত শব্দটি ব্যাস বাক্যে প্রত্যেকটাতে ব্যবহৃত হচ্ছে। তো এটা চেনার, মানে মনে রাখার একদম খুবই সহজ। সীমা এবং ব্যাপ্তি বোঝাতে পর্যন্ত ব্যবহৃত হয় ব্যাস বাক্যে, এবং সমাসবদ্ধ পদের পূর্ব পদে আ নামক কোন অব্যয় যুক্ত থাকে। হুম, কিংবা কোনোটা কোনোটা ভর যুক্ত থাকে, নাগাল যুক্ত থাকে। কিন্তু বেশিরভাগ আ অব্যয়টি যুক্ত থাকে সীমা ও ব্যাপ্তি অর্থে অব্যয়ভাব সমাসের ক্ষেত্রে। তেমনি যোগ্যতা, যোগ্যতা অর্থেও অব্যয়ভাব সমাস হয়, যে রূপের যোগ্য, অনুরূপ। ফুলের যোগ্য, অনুকূল। গুণের যোগ্য, অনুগুণ। তো এখানে যোগ্যতা অর্থে যে অব্যয়ভাব সমাস হয়, সেক্ষেত্রে অনু অব্যয়ভাব, অনু অব্যয় হয়ে থাকে। সমাসবদ্ধ পদের পূর্ব পদ এখানে
অনু নামক অব্যয় যুক্ত থাকছে, যোগ্যর বদলে অনু। এবং আরো একটা জিনিস দেখো, যে সমাসবদ্ধ পদের বা সমস্ত পদের যে পূর্বপদ যে অব্যয়, সেই অব্যয়ের অর্থ যোগেই কিন্তু ব্যাস বাক্য তৈরি হয়েছে। যোগ্য, অনুরূপ মানে রূপের যোগ্য, অনুকূল কুলের যোগ্য, সেই রকম। তো এটাও দেখতে হবে আমাদের, যে এই পূর্বপদ অব্যয়ের অর্থ যোগেই কিন্তু ব্যাস বাক্য রচিত হবে। কুলের যোগ্য, এখানেও তাই অনু অব্যয় যুক্ত থাকছে। গুণের যোগ্য, এখানেও অনু অব্যয় যুক্ত থাকছে, তাই না? তো যোগ্যতা অর্থে যে অব্যয়ীভাব সমাস হয় সেক্ষেত্রে অনু অব্যয় হয়ে থাকে, এবং ব্যাস বাক্যে যোগ্য শব্দ থাকে। ঠিক আছে? এছাড়া পশ্চাৎ, পশ্চাৎ অর্থেও অব্যয়ীভাব সমাস হয়। তো কিরকম? গমনের পশ্চাৎ অনুগমন, তাপের পশ্চাৎ অনুতাপ, বরণের পশ্চাৎ অনুবরণ, ইন্দ্রের পশ্চাৎ উপেন্দ্র, গৃহের পশ্চাৎ অনুগৃহ। তো দেখো, এক্ষেত্রে পশ্চাৎ অর্থে সেখানে যে অব্যয় যুক্ত থাকছে পূর্বপদ অনু, সমস্ত পদের পূর্বপদ অনু অব্যয় যুক্ত থাকছে। দেখো, তাপের পশ্চাৎ অনুতাপ, এবং ব্যাস বাক্যে সেই পশ্চাৎ শব্দটাই থাকছে, যে অর্থে ব্যবহৃত হচ্ছে সেই শব্দটাই থাকছে পশ্চাৎ। এবং পরপদ গুলি দেখো, বিশেষ্য বিশেষ্য। করণের পশ্চাৎ অনুকরণ, অনু অব্যয় যুক্ত থাকছে। এখানে উপর থাকছে। গৃহের পশ্চাৎ অনুগৃহ, অনু থাকছে। সাদৃশ্য, সাদৃশ্য অর্থেও অব্যয়ীভাব সমাস হয়ে থাকে। এরকম দ্বীপের সদৃশ্য উপদ্বীপ, ভাষার সদৃশ্য উপভাষা, কথার সদৃশ্য উপকথা, সাদৃশ্য বোঝাচ্ছে। তো সেক্ষেত্রে সাদৃশ্য অর্থে বোঝাচ্ছে বলেই ব্যাস বাক্যে সদৃশ্য শব্দটি থাকছে, এবং সেই সদৃশ্য বা সাদৃশ্য অর্থে সমস্ত পদের যে পূর্বপদ সেখানে উপ অব্যয় যুক্ত থাকছে। উপদ্বীপ, উপকথা, উপভাষা, তেমনি উপ ছাড়াও প্রতি অব্যয় যুক্ত থাকে। মূর্তির সদৃশ, প্রতিমূর্তি, কিন্তু বেশিরভাগ সাদৃশ্য অর্থে উপ অব্যয়টি যুক্ত থাকে। যেমন উপবন, বনের সদৃশ উপবন, মন্ত্রীর সদৃশ উপমন্ত্রী, রাষ্ট্রপতির সদৃশ উপরাষ্ট্রপতি, দানের সদৃশ অনুদান, ধ্বনির সদৃশ প্রতিধ্বনি, লক্ষ্যের সদৃশ উপলক্ষ। তো সাদৃশ্য অর্থে যে অব্যয়ীভাব সমাস হয়ে থাকে সেক্ষেত্রে বেশিরভাগ অব্যয় হিসাবে, অর্থাৎ সমস্ত পদের অব্যয় হিসাবে উপ অব্যয় যুক্ত থাকে, এবং মানে এটা বেশিরভাগ উপ থাকে এবং প্রতি অব্যয়ও থাকে, এবং ব্যাস বাক্যে সদৃশ শব্দটি থাকে। কেমন? ক্ষুদ্রতা, ক্ষুদ্রতা অর্থেও অব্যয়ীভাব সমাস হয়ে থাকে। উপগ্রহ, ক্ষুদ্র বোঝাতে উপগ্রহ বোঝাচ্ছে। ক্ষুদ্র বিভাগ, উপবিভাগ। তো এখানে ক্ষুদ্র বোঝাতেও উপ নামক অব্যয় যুক্ত থাকছে। দেখো, উপবিভাগ, উপগ্রহ, ক্ষুদ্র অঙ্গ প্রত্যঙ্গ, এখানেও প্রতি যুক্ত থাকছে। প্রতি প্রত্যয় অনুযায়ী এখানে সেই অনুযায়ী যেন অব্যয় যুক্ত থাকছে। প্রত্যয়, ক্ষুদ্র শাখা, প্রশাখা, ক্ষুদ্র সাগর, উপসাগর, ক্ষুদ্র জাতি, উপজাতি, ক্ষুদ্র নদী, উপনদী। তো এখানে ক্ষুদ্রতা বোঝাতে বা ক্ষুদ্রতার অর্থ বোঝাতে যে অব্যয়ীভাব সমাস হয় সেক্ষেত্রে অব্যয় হিসাবে উপ, প্র, প্রতি এই ধরনের প্রত্যয়যুক্ত অব্যয়, মানে প্রত্যয় ভাবাপন্ন অব্যয় এরকম যুক্ত থাকে। আচ্ছা, এবং প্রত্যেকটার দেখো এই পূর্বপদের অর্থই কিন্তু প্রাধান্য পাচ্ছে, অর্থাৎ সেই অব্যয়টারই অর্থ প্রাধান্য পাচ্ছে। উপগ্রহ বলতে ক্ষুদ্র গ্রহকে বোঝাচ্ছে কিন্তু,
উপবিভাগ বলতে ক্ষুদ্র বিভাগকে বোঝাচ্ছে। সুতরাং পূর্বপদ যে অব্যয় থাকছে সেই অব্যয়গুলোর প্রাধান্য বেশি থাকছে, অর্থের প্রাধান্য বেশি প্রতীয়মান হচ্ছে। এছাড়া সাকল্য অর্থেও অব্যয়ভাব সমাস হয়ে থাকে, যেমন বাল বৃদ্ধ বনিতা সকলে, সকলে আবাল বৃদ্ধ বনিতা। তো সাকল্য বলতে সকলকে একসাথে বোঝানো যায়, সেরকম সেটাকে সাকল্য অর্থে বোঝানো হচ্ছে, তাই তো? তো বাল বৃদ্ধ বনিতা সকলে, যখন সকলেই ব্যাসবাক্য থাকবে তখন বুঝতে পারবে তোমরা যে সাকল্য অর্থে বোঝাচ্ছে এই অপরিবার সমাস। তো এটাকে একসাথে করলে আবাল বৃদ্ধ বনিতা, এখানে আ অব্যয় যুক্ত থাকছে। আচ্ছা, পামর জনসাধারণ সকলে, এখানেও সকলে থাকছে, অর্থাৎ আপামর জনসাধারণ কে বোঝাচ্ছে, রাইট? তো এখানে আ অব্যয় থাকছে এবং সাকল্য অর্থে বোঝাচ্ছে বলে ব্যাসবাক্যে দেখো সকলে এই শব্দটি উল্লেখ থাকছে। তো তোমাদের যখন আবাল বৃদ্ধ বনিতা এরকম সমাস দেবে তখন তোমরা বুঝতেই পারছো যে বাল বৃদ্ধ বনিতা সবাইকে বোঝানো হচ্ছে, সকলকে বোঝানো হচ্ছে, ফলে তোমরা সেখানে বাল বৃদ্ধ ও বনিতা সকলে এরকম দিতে পারো। আপামর জনসাধারণ সকলে, ধরো আপামর জনসাধারণ দিল, তো সমস্ত জনসাধারণকে বোঝানো হচ্ছে, তখন কি সাকল্য অর্থে বোঝাচ্ছে, তখন পামর জনসাধারণ সকলে এরকম ব্যাসবাক্য তৈরি করতে হবে, ঠিক আছে? সেটা বৈপরীত্য, বৈপরীত্য অর্থেও অব্যয়ভাব সমাস হয়ে থাকে। কুলের বিপরীত, বিপরীত বোঝাচ্ছে, এটা বৈপরীত্য কাজ করছে, প্রতিকূল, কুলের বিপরীত। প্রতিদান, দানের বিপরীত। প্রতিশোধ, শোধের বিপরীত। সবটা দেখো একটা বিপরীতার্থক কাজ করছে। পক্ষের বিপরীত, প্রতিপক্ষ। তো এই প্রতিকূল, প্রতিদান, প্রতিশোধ, প্রতিপক্ষ এরকম হলে তোমরা ব্যাসবাক্যে সেরকম বৈপরীত্য কিছু দিয়ে দেবে এবং বিপরীত এই শব্দটাই ব্যাসবাক্যে যুক্ত থাকে। দেখো প্রত্যেকটাতেই বিপরীত বিপরীত ব্যাসবাক্যে থাকছে। প্রতিকূল, কুলের বিপরীত। প্রতিদান, দানের বিপরীত। সহজেই বুঝতে পারবে যদি ব্যাসবাক্য এরকম দেওয়া থাকে, বিপরীত তো যুক্ত থাকবে, তাহলে তোমরা বুঝতেই পেরে যাবে যে বৈপরীত্য অর্থে বোঝাচ্ছে, অর্থাৎ এটা অব্যয়ভাব সমাস। এছাড়া সম্মুখ, আচ্ছা যাই হোক, এখানে যে অব্যয়গুলো যুক্ত থাকছে অর্থাৎ বৈপরীত্য অর্থে, সেক্ষেত্রে প্রতি, হ্যাঁ, অব্যয় যুক্ত থাকছে এবং ব্যাস বাক্যে বিপরীত থাকছে, অব্যয় হিসাবে সমস্ত পদের পূর্বপদ প্রতি থাকছে। আচ্ছা, সম্মুখ অর্থেও যে অব্যয়ভাব সমাস হয়ে থাকে, সেক্ষেত্রে সম্মুখ এই শব্দটি ব্যাস বাক্যে থাকবে এবং দেখো অক্ষির সম্মুখে প্রত্যক্ষ, তো এখানে প্র থাকছে, প্রতি যুক্ত থাকছে অব্যয় হিসাবে এবং সম্মুখ সেই শব্দটিও ব্যাস বাক্যে থাকছে। এছাড়া আরো বেশ কিছু উদাহরণ থাকে অব্যয়ভাব সমাসের ক্ষেত্রে, মূলকাতনী সিদ্ধ হিসাবে বলা হয়ে থাকে বা সেই অর্থে ব্যবহৃত হয়েছে এরকম বলা হয়ে থাকে। যেমন অক্ষির অগোচর, পরোক্ষ, যে অগোচরে হচ্ছে সেটা পরোক্ষ। যেমন প্রত্যক্ষ অক্ষির সম্মুখে, সম্মুখে তাই প্রত্যক্ষ, আর অগোচর তাই সেটা পরোক্ষ। তো এখানে প যুক্ত থাকছে, আত্মাকে অধিকার করে, আধ্যাত্ম, এখানে অধিকার করা বোঝাচ্ছে এবং অধিকার সেটা ব্যাস বাক্যে ব্যবহৃত হচ্ছে এবং অব্যয় এখানে থাকছে, অধ্যাত্ম। মুখের অভিমুখে সম্মুখ, দৈবকে অধিকার করে, অধিদৈব। দুর্গত, দুর্গত, এটা কতকটা সন্ধির মতো, যুক্ত গত, দুর্গত সেই রকম। দক্ষিণকে প্রগত, প্রদক্ষিণ, মানে প্র অব্যয় যুক্ত থাকছে। বেলাকে অতিক্রান্ত, বেল, উ উদ, উদ অব্যয় থাকছে।
বাস্তু থেকে উৎখাত, উদ্বাস্তু, উদ থাকছে অব্যয় হিসাবে। শৃঙ্খলাকে অতিক্রান্ত, উচ্ছৃঙ্খল, হীন দেবতা, অপদেবতা, এখানে অপ থাকছে। জুড়িকে বাদ না দিয়ে জুড়ি শুদ্ধ। তো কতকটা বৈপরীত্য মিলে থাকে, হ্যাঁ, বেশিরভাগ। এবং অব্যয় হিসাবে উপ, অপ, উজ, উচ এই ধরনের প্রত্যয়মূলক অব্যয় যুক্ত থাকে। তেমনি দেখো দস্তুর অনুযায়ী, দস্তুর মতো, এখানে আবার মতো থাকছে, যারা প্রত্যাশার আধিক্য, বিদ্বেষ, হ্যাঁ, এটাও দেখো একটা বৈপরীত্য কাজ হচ্ছে, বিপরীতার্থক হচ্ছে প্রত্যাশার আধিক্য, হাপিত্যেশ। এখানে হা অব্যয় যুক্ত থাকছে। সেই অভাবের মতো, অভাব অর্থেও যেমন হা অব্যয় যুক্ত থাকে তেমনিটাই। কাজ চালাবার মতো, কাজ চালাগোছ, এরকম। তো এখন আমরা সমাসের শ্রেণীবিভাগের মধ্যে অব্যয়ীভাব সমাস নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করলাম। তার মধ্যে অব্যয়ীভাব সমাস কাকে বলে এবং তার অজস্র উদাহরণ এবং সেগুলি কোন কোন অর্থে ব্যবহৃত হয়ে থাকে, সেগুলোর অনুযায়ী কি কি অব্যয় যুক্ত হয়ে থাকে, সেগুলো নিয়েও আমরা আলোচনা করলাম। এবং আশা করছি তোমরা সকলে বুঝতে পেরেছো। যদিও বা বুঝতে অসুবিধে হয়, তোমাকে অবশ্যই জানিও, আমি আবার বলে দেবো। কেমন? তো ভালো থেকো সবাই, দেখা হচ্ছে পরের ক্লাসে। ধন্যবাদ।